দর্শক, মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন সহকর্মী বার্তাকক্ষ সম্পাদক সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে এখন বিদেশের স্টুডিওতে স্বাগত। যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম যে ইসলামাবাদে আরেকটি আসলে আলোচনা সভা হওয়ার কথা শুনছি আমরা, আসলে কি সভা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, আর যদিও বা হয় সেটা আসলে কোনো সেই সভা থেকে কোনো ফলাফল আদতে কি আশা করা যায়, কি মনে হয় আপনার? লাইবা, সংঘাতের যে পরিস্থিতি তাতে আসলে একটি বৈঠকে সমাধান হয়তো আসবে না। ধারণা করা হচ্ছিল দ্বিতীয় ধাপের যদি বৈঠক হয় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, পাকিস্তানে যেটি ইসলামাবাদে যদি দুই পক্ষ বৈঠক করতে পারে, সম্ভবত যুদ্ধবিরতির মেয়াদটি স্থায়ী একটি যুদ্ধবিরতিতে তারা যেতে পারে, যেটি অনির্দিষ্টকালের একটি যুদ্ধবিরতি চলছে এখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। কিন্তু আমরা বৈঠক সম্পর্কে সবশেষ যেটি জেনেছি সেটি হচ্ছে ইরানের প্রতিনিধি দল গিয়েছেন এবং তারা পাকিস্তানের প্রতিনিধি দলের সাথে কথা বলেছেন, পাকিস্তানের সাথে ইরানের আলোচনা হয়েছে। কিন্তু এখানে যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট নিয়ে কিছু জটিলতা এখনও আছে। আমরা জানি যে জেরার্ড কুশনার, ট্রাম্পের জামাতা, এবং স্টিভ উইটকফ, যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিনিধি মধ্যপ্রাচ্য বিষয়ক, তারা দুজন নাকি রওনা দিয়েছেন ইরানের উদ্দেশ্যে। সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি আগের বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি গিয়েছেন কিনা, এই দলে আছেন কিনা সেটি পরিষ্কার নয়। অনেক গণমাধ্যমই বলছে তাকে এইবার এই বৈঠকে তিনি অংশ নেবেন না। কিন্তু এখানে যে মূল বিরোধের জায়গা সেটি হচ্ছে, গেল এক সপ্তাহ ধরে ট্রাম্প কিন্তু অসংখ্যবার বলেছেন যে চুক্তি করার জন্য ইরান মরিয়া হয়ে উঠেছে, অর্থাৎ এই বৈঠকটি ইরানই নাকি করতে চায়, তারাই নাকি বারবার যুক্তরাষ্ট্রে নানান ধরনের বার্তা পাঠিয়েছে। কিন্তু সমস্যা যে জায়গাটিতে, প্রথমত আজকে যে বৈঠকটি হবে সেটি সম্পর্কে আসলে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে কোনো তথ্যই ছিল না। তারা জানতো না যে মার্কিন প্রতিনিধি দলের সাথে ইরানের একটি সম্ভাব্য বৈঠক আজকে হতে পারে, যে ঘটনা প্রবাহটি গতকালকে রাতে এই প্যারাডাইম শিফটিংটি হয়েছে। এবার দেখা যাচ্ছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, আব্বাস আরাকচি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত মার্কিন সেনারা নৌ অবরোধটি অব্যাহত রাখবে, অর্থাৎ হরমুজ প্রণালীর চারপাশে ইরানের বন্দরে যতক্ষণ অবরোধ চলবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো ধরনের কোনো আলোচনা করতে চায় না। এবার যদি আমরা ধরে নেই যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এই বৈঠক থেকে একটি সমঝোতায় যেতে চায় বা তারা এই বৈঠকটিকে ইতিবাচকভাবে দেখছে, কিন্তু ঘটনা প্রবাহ অন্যদিকে ইঙ্গিত করে যে অবরোধ নিয়ে এই বিতর্কটি, আমরা কিন্তু সবশেষ জেনেছি যে মার্কিন একটি রণতরী রাফায়েল পেরাল্টা যেটি, সেটি ইরানের একটি নৌযানকে অবরোধ করেছে বা জব্দ করেছে। সুতরাং যে মুহূর্তে আপনি বলছেন আপনি আলোচনা করতে চান, সেই মুহূর্তে আপনি যদি আপনার অবরোধও কার্যকর রাখেন, যেটি ইরানিদের জন্য সবথেকে বড় সমস্যা, তারা যে কারণে বৈঠকটি করতে চায় না, এইরকম একটি পরিস্থিতিতে সরাসরি বৈঠক নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু আসলে মার্কিন প্রতিনিধি দল রওনা দিয়েছেন, আমরা এর আগে এরকম একটি খবর দেখেছিলাম যে দ্বিতীয় দফায় বৈঠক হতে পারে, জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট রওনা দিয়েছেন, পরে সেটি বাতিল হয়ে যায়। এবার যেহেতু নিশ্চিতভাবে জানা গেছে তারা রওনা দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে, সুতরাং একটি সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীরা, অর্থাৎ পাকিস্তান এবং মিশরের মধ্যস্থতায় পাকিস্তানের প্রতিনিধি দল একটি আলাদা আলাদা বৈঠক করতে পারেন, অর্থাৎ ইরান তার চাওয়া পাওয়া বা তার যে দাবি দেওয়া সেটি পাকিস্তানকে জানাতে পারে, এবং এই যে মার্কিন প্রতিনিধিরা যাচ্ছেন তারাও হয়তো পাকিস্তানের সাথে বৈঠক করে ইরানের চাওয়া পাওয়াটি জানতে পারেন। সরাসরি বৈঠক নিয়ে এখনো পর্যন্ত কিছুটা ধোঁয়াশা আছে, কারণ আমরা শেষ পর্যন্ত ইরানের পক্ষ থেকে যে বার্তাটি শুনেছি সেটি হচ্ছে, তারা সাফ জানিয়েছেন মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক করার তাদের তেমন কোনো পরিকল্পনা নেই এবং এই বৈঠকটি করতে তারা আসলে পাকিস্তান যাননি। সুতরাং এই অর্থে আসলে বৈঠকের দুই পক্ষের বৈঠক সরাসরি হবে নাকি সেটি যেমন ধোঁয়াশাপূর্ণ, তেমন যদি বৈঠক আলাদা আলাদাভাবেও হয় সেক্ষেত্রে সংঘাত হয়তো বন্ধ হবে না। যুদ্ধবিরতির এই অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতির এটি কি আসলে স্থায়ী যুদ্ধবিরতি হবে কিনা, বা এই সিদ্ধান্তের একটি আমরা ফলো আপ পেতে পারি যদি এই বৈঠকটি কার্যকর হয়। তো আপাতত এর মধ্যে আসলে আরেকটা বিষয় উঠে এসেছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে, যে এপস্টেইন ফাইলের সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধের একটা যোগ সাজশ থাকলেও থাকতে পারে। এই বিষয়টার পর্যবেক্ষণটা কি আসলে? লাইবা, এই আলাপটি আসলে শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারির পর, মানে যখন ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং আজকের প্রেক্ষাপটে এই আলাপটি আরেকবার শুরু হওয়ার একটি বড় কারণ হচ্ছে যারা হোয়াইট হাউস করসপন্ডেন্ট, অর্থাৎ যারা হোয়াইট হাউসের বিষয়াশয় নিয়ে সংবাদ সংগ্রহ করেন বা ট্রাম্প প্রেসিডেন্টের বিট কভার করেন, তাদের একটি নৈশভোজ আছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার। সেটির যে ভেন্যু ওয়াশিংটন ডিসির একটি ভবন, আমার ওই ভবনটিতে যেটি হয়েছে, গতকালকে রাতে একদল বিদ্রোহী বা বিপ্লবী বলা যেতে পারে, তাদেরকে বিক্ষোভকারীও বলছে কিছু কিছু গণমাধ্যম, তারা প্রজেক্টরের সাহায্যে এপস্টেইন এবং ট্রাম্পের ছবি, তাদের মেইল, তাদের কথোপকথনের নানান জিনিস ওই পুরো বিল্ডিংয়ে প্রজেক্ট করেছে, এবং বিল্ডিংটি অনেক বড় বিল্ডিং, প্রজেকশনটি অনেক বড় প্রজেকশন, যেটি আসলে মার্কিন গণমাধ্যমে খুব ভালো করে প্রচার হয়েছে, কারণ হোয়াইট হাউস করসপন্ডেন্টের নৈশভোজে এই ধরনের এক ধরনের প্রতিবাদ, এবং তখন থেকেই আসলে আপনি যে আলাপটি করছেন তারই সূত্রপাত।
এটির মূল কারণ হচ্ছে পলিটিক্স একটি ব্যাপার আছে যেটিকে বলে পলিটিক্যাল টাইমিং বা রাজনৈতিক টাইমিং বা অ্যাটেনশন ডাইভারশন। আপনি যদি খেয়াল করেন ইরানে যে সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল একসাথে হামলা শুরু করলো তার আগে মার্কিন রাজনীতির সব কিছুতেই জড়িয়ে ছিল এই এপস্টেইন কাণ্ড, অর্থাৎ এপস্টেইনের নথিতে ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী এবং বিল ক্লিন্টন থেকে শুরু করে বা আপনি যদি রাজপরিবারের কথা বলেন ব্রিটেনের বহু হেভিওয়েট নেতা ব্যক্তিতে এদের নাম জড়িয়ে যাচ্ছিল এবং নানান রকম বলা যেতে পারে তাদের নামে অনেক কুচ্ছা বের হয়ে আসছিল, যেটি আসলে সত্যতা প্রমাণ না করা গেলেও পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে দেখলে সেগুলো খুবই ঘৃণ্য ধরনের অপবাদ বা এক ধরনের অভিযোগ। সেই মুহূর্তে দেখা গেল যে ইরান যুদ্ধ 48 ঘন্টার মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমকে পুরোপুরি অন্য একটি অ্যাঙ্গেলে শিফট করলো, অর্থাৎ এপস্টেইন ফাইল হারিয়ে গেল, ইরান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কাজ করা শুরু করলো। সব বিশ্লেষকরা এই ধরনের একটি বক্তব্য দেওয়ার চেষ্টা করেন যে ইরান তো আসলে এমন কোনো থ্রেট আমেরিকার জন্য হয়ে ওঠেনি যেটিকে এখনই নিউট্রালাইজ করতে হবে, বা ইসরায়েলের হয়তো ইরান আক্রমণের এক ধরনের তাড়না ছিল, যুক্তরাষ্ট্রের তো ওই ধরনের কোনো তাড়না ছিল না, তাহলে কেন আসলে ইসরায়েলের সাথে একরকম পরিমরি করে আক্রমণটি করা হলো? বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন এটি সম্ভবত এপস্টেইনের যে নথি সেটি নিয়ে মানুষের যে আগ্রহ সেটিকে ডাইভার্ট করার জন্য বা পলিটিক্যাল অ্যাটেনশনটিকে অন্যদিকে সরানোর জন্য ট্রাম্প তড়িঘড়ি এই ইরানে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছেন। হতে পারে আক্রমণটি এক সপ্তাহ পরেও হতে পারত, কিন্তু এই ঘটনা প্রবাহের কারণে ট্রাম্প এরকম সিদ্ধান্ত নিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এখন বিদেশের স্টুডিওতে এসে আলোচনা করার জন্য।